ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার ABC সমান 75 ডিগ্রি, ACB কোণ সমান 30 ডিগ্রি এবং BC সমান 8 সেমি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে আয়তক্ষেত্র আঁকতে গেলে প্রথমে ত্রিভুজের যে অংশগুলো দেওয়া আছে দুটি কোণ, সেই দুটি কোণ চাঁদার সাহায্যে আগে এঁকে নিচ্ছি এবং BC বাহুর দৈর্ঘ্য 8 সেমি স্কেলের সাহায্যে এঁকে নিচ্ছি। তাহলে ABC কোণ সমান 75 ডিগ্রি, সেটা চাঁদার সাহায্যে কোণটা আঁকছি। তাহলে প্রথমে যে কোনো একটি সরলরেখা আঁকলাম। তাহলে ABC কোণ যদি বলি তাহলে BC একটি সরলরেখা আঁকলাম। এইখানে চাঁদাটাকে বসাচ্ছি, চাঁদাটাকে বসিয়ে কোণটা আঁকছি। তাহলে ABC সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে চাঁদাটা বসিয়ে আমি 75 ডিগ্রির মাথায় দাগ দিলাম। তাহলে যে বিন্দু আমি নিলাম সেই বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করলাম। তাহলে এই কোণটি হচ্ছে ABC কোণ। এই কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। আবার আরেকটি কোণ বলেছে ACB। তাহলে ACB কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানেও 30 ডিগ্রি একটা কোণ এঁকে নিই। তাহলে 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে তাহলে 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে ওই সরলরেখা বরাবর চাঁদাটাকে বসাচ্ছি। বসিয়ে 30 ডিগ্রির মাথায় পয়েন্টটা দিলাম। তাহলে সেই পয়েন্ট এবং সরলরেখার প্রান্তবিন্দু যোগ করব। যোগ করলে যে কোণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে 8 সেমি একটি সরলরেখা এঁকে নিচ্ছি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা এঁকে নিচ্ছি। তাহলে স্কেল খাতাতে স্কেল বসিয়ে 8 সেমি সরলরেখা আঁকছি। তাহলে 8 সেমির মাথায় দাগ দিয়ে নিলাম। তাহলে 1 সেমি থেকে টানলে 8 সেমি পর্যন্ত 8 সেমি সরলরেখা হবে। তাহলে 8 সেমি সরলরেখাও আঁকলাম। তাহলে যে অংশগুলো দেওয়া ছিল 75 ডিগ্রি কোণ, আর একটা কোণ 30 ডিগ্রি, আর BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, এগুলো এঁকে নিলাম। এরপরে এইসব অংশ নিয়ে প্রথমে আমি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে প্রথমে যে কোনো একটি সরলরেখা নিচ্ছি। যে কোনো একটা সরলরেখা BX নিচ্ছি। যে কোনো একটি সরলরেখা BX নিলাম। এই BX থেকে 8 সেমির সমান অংশ কেটে দিচ্ছি। তাহলে প্রথমে 8 সেমির সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে 8 সেমির সমান অংশ নিচ্ছি।
8 সেমি সমান অংশ নিলাম, নিয়ে বিএক্স থেকে কেটে নিচ্ছি। তাহলে যে জায়গায় কাটলাম সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে বিসি সমান হচ্ছে 8 সেমি, বিসির মান হচ্ছে 8 সেমি। এরপরে কি করব, বি বিন্দুতে 75 ডিগ্রি সমান করে কোণ আঁকব। বি বিন্দুতে 75 ডিগ্রি সমান করে কোণ আঁকব। তাহলে চাঁদার সাহায্যে আমার তো কোণ তো আঁকাই আছে। 75 ডিগ্রি কোণের শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটো কোণের দুটো বাহুকে ছেদ করেছে। তাহলে একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে কম্পাসটি বসিয়ে আমি বৃত্তচাপ আঁকলাম। এরপরে উপরে যে 75 ডিগ্রি কোণে বৃত্তচাপটি এঁকেছি সেখানে আমি খণ্ডিত বৃত্তচাপ পাচ্ছি, অর্থাৎ কোণের দুটি বাহু বৃত্তচাপকে ছেদ করেছে, তার সমান অংশ নিচ্ছি। সমান অংশ নিয়ে বিসি সরলরেখার উপরে বৃত্তচাপের অংশ থেকে কেটে নিলাম। অর্থাৎ যে বিন্দুতে কাটলাম ছেদ বিন্দু পেলাম, সেই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে খানিকটা বাড়িয়ে দেব। তাহলে যে কোণটি পাওয়া যাচ্ছে এই কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। এই কোণটা হলো 75 ডিগ্রি। পঁচাত্তর ডিগ্রি হলো। এরপরে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। সি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো 75 ডিগ্রির মুখোমুখি। তাহলে 30 ডিগ্রি যে কোণ আছে সেখানে শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছি। একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকলাম। এরপর 30 ডিগ্রি কোণের উপরে যে বৃত্তচাপ এঁকেছিলাম সেটা দুটো বাহুকে ছেদ করেছিল। এই দুটো বাহু ছেদ করার ফলে খণ্ডিত অংশ, বৃত্তচাপের খণ্ডিত অংশ যেটা আমরা পাচ্ছি তার সমান অংশ কেটে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে সমান খণ্ডিত অংশ। তাহলে খণ্ডিত অংশের সমান করে সরলরেখার উপরে বৃত্তচাপের অংশ কেটে নিচ্ছি। তাহলে কি হলো, আমরা একটা ছেদ বিন্দু পেলাম। তাহলে ওই ছেদ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দিচ্ছি। তাহলে ছেদ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলে আগে যে 75 ডিগ্রি কোণ আমরা এঁকেছিলাম, 75 ডিগ্রি কোণ যে এঁকেছিলাম সেখানে যে বিওয়াই সরলরেখা ছিল সেই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুর নাম দিচ্ছি এ বিন্দু। তাহলে আমরা এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, অর্থাৎ ত্রিভুজ আঁকার কাজটা হয়ে গেল। যে ত্রিভুজের একটি কোণ 75 ডিগ্রি এবং অপর কোণ 30 ডিগ্রি এবং বিসি 8 সেমি। এখন আর যে কাজ রয়েছে, ত্রিভুজ এবিসি এর
সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে ত্রিভুজ আমাদের হয়ে গেছে। এই ত্রিভুজের সমান আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাদের কি করতে হবে? এই বিসি ত্রিভুজের বিসি ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে বিসি যে ভূমি, বিসি ভূমির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকলাম। কম্পাসটাকে কোথায় বসিয়েছিলাম? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বিসির উপরে এবং নিচে দুটি বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসকে সি বিন্দুতে বসিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকলাম। তাহলে বৃত্তচাপ আঁকার ফলে আগের বৃত্তচাপকে ছেদ করলো। তাহলে আমরা উপরে নিচে দুটো ছেদ বিন্দু পেলাম। এই ছেদ বিন্দু দুটো যোগ করব। তাহলে ছেদ বিন্দু দুটো যোগ করলে, যোগ করা হলো ছেদ বিন্দু দুটি। যোগ করার ফলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমাদের কি করতে হবে? এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে সরলরেখা আঁকতে হবে। এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে সরলরেখা আঁকতে হবে। কিভাবে আঁকব? তো এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল আঁকতে গেলে এবি এবং বিসি বাহু দিয়ে সামান্তরিক আঁকতে হবে। তাহলে এবি এবং বিসি বাহু দিয়ে যদি সামান্তরিক আঁকি, তাহলে বিসি নিচের দিকে আছে, তার বিপরীত কোণ হয়ে উপর দিকে হবে। তাহলে বিসির সমান ব্যাসার্ধ নিয়ে আমি এ বিন্দুকে কেন্দ্র করে উপর দিকে বৃত্তচাপ আঁকব। তাহলে কি করলাম? বিসির সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকলাম। এরপরে কোন বাহুটা নেব ভেবেছি? এবি বাহু। তাহলে এবি বাহুর সমান ব্যাসার্ধ আগে নিই। তাহলে এবি বাহুর সমান ব্যাসার্ধ নিচ্ছি। এবি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবি বাহুর বিপরীত দিক কোন দিকটা হবে? এবি বাহুর বিপরীত দিক হবে সামনের দিকটা, অর্থাৎ সি বিন্দুতে কম্পাসটাকে বসাবো। কম্পাসটা বসিয়ে উপর দিকে বৃত্তচাপ আঁকব। সেখানে আমরা ছেদ বিন্দু পেলাম। তাহলে ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু আমরা যোগ করব। তাহলে ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করলে যে সরলরেখা পাবো, আমরা পাবো সেটা হচ্ছে বিসির সমান্তরাল। এর নাম দিচ্ছি এজেড। তাহলে বিসির সমান্তরাল হয়ে গেল এজেড। এখন কি করব? ডিসি সমান করে, অর্থাৎ যেখানে বি বিন্দুকে বিসিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছিল, তাহলে সেই বিন্দু এবং সি বিন্দু, অর্থাৎ ডিসির সমান ব্যাসার্ধ নিয়ে উপরে যে সমান্তরাল সরলরেখা আঁকলাম এবং লম্ব যেখানে ছেদ করেছে সেই জায়গাতেই কম্পাসটাকে বসাবো। বসিয়ে সমান্তরাল সরলরেখার অংশ কেটে নেব। তাহলে কেটে নিয়ে, তাহলে এই জায়গায় নাম হচ্ছে ই বিন্দু আর
এইখানটায় নাম দিচ্ছি এফ বিন্দু। তাহলে সিএফ এরপরে যোগ করছি, সিএফ যোগ করছি। সিএফ যোগ করলাম, তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে এই যে ডিসিইএফ একটি আয়তক্ষেত্র হচ্ছে। এই ডিসিইএফ আয়তক্ষেত্র, ডিসিইএফ যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে ডিসিইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এইভাবে আমরা ত্রিভুজের সমান আয়তক্ষেত্র আঁকতে পারি। তাহলে কি করে আঁকলাম? প্রথমে যে কোনো একটি সরলরেখা বিএক্স এঁকেছিলাম, বিএক্স থেকে 8 সেমি সমান করে কেটে নিয়েছি। বি বিন্দুতে 75 ডিগ্রির কোণ এঁকেছি, সি বিন্দুতে 30 ডিগ্রির কোণ এঁকেছি। ইহাতে এবিসি ত্রিভুজ পাওয়া গেল। এরপরে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ ডি বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে। তোমরা জানো আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, তাহলে সমকোণ তৈরি হয়েছে। এরপরে কি করেছি, এ বিন্দুতে বিসির সমান্তরাল করে এজেড সরলরেখা এঁকেছি। তারপরে কি করলাম, ডিসির সমান করে উপরের দিক থেকে অংশ কেটে নিয়েছিলাম, যেটা হচ্ছে এফই। এরপরে সিই যোগ করা হলো। তাহলে আমরা পেলাম ডিসিইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।